হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, শিক্ষাদানের সাধারণ নীতিমালা। এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, শিক্ষাদান যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির কিন্তু নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। ওই নীতি অনুসারে যদি শিক্ষার্থীদের শিক্ষাদান দেওয়া হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের সেই কিন্তু বিষয় বুঝতে কিন্তু অনেকটাই সুবিধে হয়। তাহলে চলো আমরা এখন দেখে নিচ্ছি যে শিক্ষাদানের মূল নীতিমালাগুলি কি কি হওয়া উচিত। দেখো এখানে কি রয়েছে, শিক্ষাদান একটি পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে কি শিক্ষাদান প্রক্রিয়াকে একটি পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে। এবং কি কার্যকর শিক্ষাদানের জন্য কিছু সাধারণ নীতিমালা অনুসরণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজন। কিন্তু সাধারণ নীতিমালা অনুসরণ করলে তবেই না শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কি প্রথমত কি রয়েছে এখানে নীতিমালার মধ্যে, দেখো, সহজ থেকে কঠিনে শিক্ষার্থীদের বোধগম্যতার জন্য সহজ বিষয় দিয়ে শুরু করে ধীরে ধীরে জটিল বিষয়ে যেতে হয়। তাহলে শিক্ষাক্ষেত্রে সেটা যে কোনো বিষয় হোক, সেই বিষয় যদি আমরা সহজ থেকে শুরু করে তারপরে ধীরে ধীরে কঠিনে যাই, তাহলে কিন্তু শিক্ষার্থীদের বুঝতে কিন্তু সুবিধে হবে। এবং আমরা যদি প্রথমেই কঠিনটা বলি, তারপরে যদি আমরা সহজ বলি, তারা কিন্তু বুঝতে পারবে না, তাদের কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে। সে কারণে কিন্তু কি হবে, আমাদের প্রথমে হচ্ছে সরল, অর্থাৎ যেগুলি খুব সহজ, সহজ থেকে জটিল কিন্তু আমাদের যেতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত কি রয়েছে, জানা থেকে অজানায় শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানকে ভিত্তি করে নতুন জ্ঞান প্রদান করলে শেখা সহজ হয়। তাহলে দ্বিতীয় যে নীতিমালাটা রয়েছে শিক্ষাদান পদ্ধতি, সেটাকে আমরা কি দেখলাম, সেটা আমরা দেখলাম যে জানা থেকে অজানা। অর্থাৎ আমাদের ধরো কোনো একটি পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলা হচ্ছে, তাহলে আমরা তখন বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গা কি তোমরা দেখেছো? যেমন হচ্ছে তারা যদি বলে হচ্ছে দেখেছি, তাহলে কি হচ্ছে, তাদের কিন্তু সেটা জানা রয়েছে। আমাদের কিন্তু জানা থেকে অজানা বিষয় যেতে হবে। ঠিক আছে, এবং সে কি করতে হবে, এগুলির উপর ভিত্তি করে কিন্তু নতুন জ্ঞান প্রদান করতে হবে, যা কি করবে, শেখা কিন্তু সহজ করবে, শেখার বিভিন্ন পদ্ধতিকে কিন্তু আরো সহজতর করে তুলবে। তৃতীয়ত দেখো কি রয়েছে এখানে, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে বাস্তব উদাহরণ ও দৃশ্যমান বিষয় দিয়ে শুরু করে পরে তাত্ত্বিক ধারণা শেখানো উচিত। অর্থাৎ কি, আমাদের যদি কোনো বিষয়কে শেখায়, সেটা আমরা দেখেছি কিনা বা সেই সম্পর্কে আমরা জানি কিনা, সেই কারণ সেটি আমাদের আগে জিজ্ঞেস করতে হবে শিক্ষার্থীদের। ঠিক আছে, তারা যদি জেনে থাকে, তারপরে তাদেরকে সেই বিষয় সংক্রান্ত ধারণা দিলে তারা কিন্তু আরো ভালোভাবে বিষয়টিকে বুঝতে পারবে। এবার দেখো চতুর্থত কি রয়েছে, চতুর্থত রয়েছে ক্রিয়াশীলতা নীতি, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি, যেমন হচ্ছে কি আলোচনা, প্রশ্নোত্তর ইত্যাদি পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, এরপরে কি রয়েছে পঞ্চমত, দেখো, ব্যক্তিগত ভিন্নতার প্রতি গুরুত্ব, প্রতিটি শিক্ষার্থীর ক্ষমতা ও আগ্রহ আলাদা, তাই সেই অনুযায়ী পাঠদান করা উচিত। অর্থাৎ শিক্ষার্থীদের যে ক্ষমতা রয়েছে, আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সুপ্ত সম্ভাবনা থাকে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কোনো না কোনো গুণাবলী থাকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাই এখানে দেখো কি বলেছে যে প্রতিটি শিক্ষার্থীর ক্ষমতা ও আগ্রহ আলাদা, তাই সেই অনুযায়ী পাঠদান করা উচিত। তাহলে কি হবে, তাহলে শিক্ষাদানের যে নীতিমালা রয়েছে, এই নীতিমালা যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু শিক্ষাদান পদ্ধতি কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। ষষ্ঠত দেখো, উদ্দেশ্য নির্ভর প্রতিটি পাঠের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার। অর্থাৎ যার যেটা উদ্দেশ্য, সেই অনুযায়ী যদি পাঠ পরিকল্পনা করা হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু জীবনের পথে এগিয়ে যেতে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হবে। সপ্তমত কি রয়েছে, পুনরাবৃত্তি অনুশীলন শেখা স্থায়ী করতে নিয়মিত অনুশীলন জরুরি। অর্থাৎ কি, এখানে কি রয়েছে, পুনরাবৃত্তি অনুশীলন শেখা স্থায়ী করতে, অর্থাৎ অনেকদিন পর্যন্ত মনে রাখতে বা হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত সে যাতে এই বিষয়টি নিয়ে তার মনের মধ্যে ভাবনা থাকে, তাহলে সেজন্য কি করতে হবে, নিয়মিত কিন্তু অনুশীলন করতে হবে। এরপর কি রয়েছে অষ্টমত, প্রেরণা নীতি শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা শেখার প্রতি আগ্রহী হয়। অর্থাৎ তাদের প্রেরণা যোগাতে হবে যে তোমরা পারবে, তোমরা খুব সুন্দর পারছো। ঠিক আছে, এইভাবে কিন্তু তাদের উৎসাহ দান করতে হবে, তার ফলে কি হবে, তারা কিন্তু শেখার প্রতি আগ্রহী হবে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে,
এই নীতিমালা অনুসরণ করলে শিক্ষাদান আরো ফলপ্রসূ ও শিক্ষার্থী বান্ধব হয়। শিক্ষার্থী বান্ধব এখানে কেন বলা হয়েছে? দেখো, বর্তমানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আধুনিক সময়ে। তো সেই কারণে কিন্তু শিক্ষার্থী বান্ধব এটাকে বলা হয়েছে। যেমন ধরো, শিক্ষার্থীদের আমরা সহজ থেকে জটিল, তারপরে হচ্ছে কি আমরা জানা বিষয় থেকে অজানা বিষয়, যদি এইভাবে যদি আমরা নীতিমালা, এই নীতি অনুসরণ করে যদি আমরা পড়াশোনা করাতে পারি শিক্ষার্থীদের, তাহলে কিন্তু সেই শিক্ষা কিন্তু অনেকটাই ফলপ্রসূ হবে এবং শিক্ষার্থী বান্ধব হবে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনা এতটুকুনি ছিল। ইনফরমেশন যা ছিল তোমাদের আগে দিয়ে রেখেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।